এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রেরণ করা হবে জি2পি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে। এখানে জি2পি এবং ইএফটি সম্পর্কে আমাদের একটি ধারণা থাকা দরকার যে জি2পি হচ্ছে গভর্নমেন্ট টু পারসন, অর্থাৎ সরাসরি সরকারের নিকট থেকে কোনো ব্যক্তির নিকট টাকা প্রেরণের পদ্ধতি। আর ইএফটি হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ইএফটি মূলত টাকা ট্রান্সফারের একটি ডিজিটাল মাধ্যম। তো ইএফটির মাধ্যমে বেতন ভাতা শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে জমা হলে শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির দৌরাত্ম্য কমে যাবে, অর্থাৎ সভাপতির বেতন বিলে যে সই স্বাক্ষর এই ঝামেলা থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়া যাবে। ইএফটি ফরম পূরণের জন্য শিক্ষক কর্মচারীদের যে সকল ডকুমেন্টসের প্রয়োজন হবে: নাম্বার 1, শিক্ষক কর্মচারীগণের জাতীয় পরিচয়পত্রের নম্বর, যেটাকে আমরা অনেকে ভোটার আইডি বা এনআইডি, ন্যাশনাল আইডি ইত্যাদি বলে থাকি। 2 নম্বরে লাগবে শিক্ষক কর্মচারীদের নাম। এক্ষেত্রে যাদের এসএসসি দাখিল বা সমমান সনদ রয়েছে তাদের নাম বানান অবশ্যই উক্ত সার্টিফিকেট অনুযায়ী হতে হবে। এখানে একটি বিষয় জেনে রাখা ভালো যে নামের বানান 3টা জায়গায় একই রকম হতে হবে, অর্থাৎ সার্টিফিকেট, এনআইডি প্লাস এমপিও শিট এই 3টা জায়গাতে হুবহু হতে হবে। কোনো রকম ব্যত্যয় ঘটলে বেতন প্রাপ্তিতে সমস্যা সৃষ্টি হতে পারে। 3 নম্বরে যে বিষয়টি লাগবে যে সকল কর্মচারীদের এসএসসি দাখিল বা সমমান সনদ নেই তাদের ক্ষেত্রে নামের বানান হবে জাতীয় পরিচয়পত্র এবং এমপিও শিট অনুযায়ী। অর্থাৎ প্রতিষ্ঠানে কর্মরত যারা 4র্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন, যারা পূর্বে নিয়োগপ্রাপ্ত, তাদের দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই তাদের কিন্তু জিএসসি বা এসএসসির সার্টিফিকেট ছিল না। সেক্ষেত্রে তাদের হয়তো একটি প্রত্যয়ন বা প্রশংসাপত্র ছিল। তো তাদের ক্ষেত্রে বা 8ম শ্রেণীর ক্ষেত্রে তাদের সেই নামের বানান হবে তাদের এনআইডি এবং এমপিও শিট অনুযায়ী। 4 নম্বরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয়, এখানে ব্যাংক হিসাবের নাম লাগবে। তো এখানে ব্যাংক হিসাব বা ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই শিক্ষক কর্মচারীদের নিজ নামে হতে হবে, অর্থাৎ যে শিক্ষক কর্মচারীর জন্য ইএফটি করা হবে ব্যাংক অ্যাকাউন্ট নেম অবশ্যই ওই শিক্ষক বা কর্মচারীর নিজ নামে হতে হবে। 5 নম্বরে যে বিষয় লাগবে ব্যাংকের নাম, শাখার নাম এবং রাউটিং নম্বর। আপনার প্রতিষ্ঠান আগে যে ব্যাংক থেকে বেতন ভাতা উত্তোলন করতে আপনি সেই ব্যাংকের নামও দিতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ব্যাংকের নাম দিতে পারেন এবং উক্ত ব্যাংকের যে ব্রাঞ্চ দিবেন তার নম্বর দিবেন এবং প্রত্যেকটা ব্যাংকের আপনারা জানেন যে রাউটিং নম্বর থাকে, উক্ত রাউটিং নম্বর দিবেন। তো রাউটিং নম্বর সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনারা বলবেন। আর অনলাইন থেকে কিভাবে রাউটিং নম্বর বের করতে হয় বিভিন্ন ব্যাংকের সে নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই ভিডিও টিউটোরিয়াল থাকবে, আপনারা সেটি দেখে নিলে খুব সিম্পলি আপনি আপনার এলাকাস্থ ব্যাংকের নাম, শাখার নাম এবং রাউটিং নম্বর পেয়ে যাবেন আশা করি। এবার আমরা দেখব পরবর্তী অপশনটি। 6 নম্বরে লাগবে শিক্ষক কর্মচারীদের ব্যাংক হিসাব নম্বর। এখানে এর একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক হিসাব নম্বর অবশ্যই 13 থেকে 17 ডিজিটের হতে হবে, অর্থাৎ উক্ত শিক্ষক কর্মচারীর যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটি অবশ্যই 13 থেকে 17 সংখ্যার হতে হবে। আপনারা জানেন যাদের অনেক আগে ব্যাংক অ্যাকাউন্ট খোলা ছিল তখন কিন্তু ডিজিটাল ছিল না অ্যাকাউন্টগুলো, অনলাইন অ্যাকাউন্ট ছিল না, অর্থাৎ অনলাইন সুবিধা সম্পন্ন ছিল না। তখন দেখা যাচ্ছে কি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা তোলা দুরূহ হয়ে যেত। তো আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার যদি 13 থেকে 17 ডিজিটের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি মনে করতে পারেন যে আপনার অ্যাকাউন্টটি আসলে অনলাইন সুবিধা সম্পন্ন। আপনি যে কোনো উক্ত ব্যাংকের যে কোনো শাখা থেকে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন। এক্সাম্পল হিসেবে আমি বলি, ধরুন আপনি সোনালী ব্যাংকে হিসাব খুলেছেন আপনার নিজ উপজেলায়, তো আপনার অ্যাকাউন্টে যদি 13 থেকে 17 ডিজিটের হয় সেক্ষেত্রে আপনি অন্য জেলায় গিয়েও অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্তে সোনালী ব্যাংকের বা নির্দিষ্ট ব্যাংকের শাখায় গিয়ে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন। অন্য ব্যাংকে গেলে সেক্ষেত্রে আপনাকে কিছুটা চার্জ প্রযোজ্য হতে পারে। এ পর্যায়ে আমরা দেখব পরবর্তী স্টেপস। 7 নম্বরে লাগবে শিক্ষক কর্মচারীদের জন্ম তারিখ। এই জন্ম তারিখটি অবশ্যই আপনারা সনদপত্র
বা জাতীয় পরিচয়পত্র দেখে অত্যন্ত সতর্কতার সাথে লিখে দেবেন। আর 8 নম্বরে লাগবে শিক্ষক কর্মচারীদের বেতন কোড এবং বেতন কোডের ধাপ। এখানে বেতন কোড হচ্ছে আপনি বর্তমানে যে পোস্টে নিয়োজিত আছেন প্রত্যেকটা শিক্ষক কর্মচারীদের জন্য কিন্তু আলাদা একটা পে কোড রয়েছে। কারোর হচ্ছে 10, 11 অথবা 12 বা 18 এরকম আছে। আপনারা অবশ্যই বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সাথে দেখবেন। আর বেতন কোডের ধাপটি আপনি নিজেও বের করতে পারবেন, এটা ইনক্রিমেন্ট বা স্কেল অনুযায়ী, অথবা আপনি ইএমআইএস এর ছেলে গিয়েও কিন্তু এই বিষয়টি দেখতে পারবেন। তো আমি পরবর্তীতে বেতন কোডের ধাপ দেখার একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করব, সেখানে আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ার হবেন। তো সর্বশেষে যে বিষয়টি লাগবে সেটা হচ্ছে শিক্ষক কর্মচারীদের একটি মোবাইল নম্বর। আপনার অবশ্যই সক্রিয় মোবাইল নম্বর দিবেন। তো ভিউয়ার্স এবং সম্মানিত শিক্ষক কর্মচারী, আপনাদের জন্য আমার এই ভিডিও টিউটোরিয়ালটি। যাই হোক, আশা করি ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইএফটি পূরণের নির্দেশনা আসলে আমি সে সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আপলোড করব। সে নাগাদ আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এবং হ্যাঁ, অবশ্যই ইএফটি পূরণের জন্য এই তথ্যগুলো আপনি আগে থেকেই সংগ্রহ করে নিজ দায়িত্বে সংরক্ষণ করুন। সবাইকে ধন্যবাদ।